দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ জানাচ্ছি অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান মাই সার্চ। পুরো অনুষ্ঠান জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইদুর রহমান আবির। দর্শক, শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা জানি, আর সেই মেরুদণ্ডই কিন্তু আমাদের দেশে মাঝে মাঝে নড়বড় হয়ে যায়। এর অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন সময়ে শিক্ষার কারিকুলাম পরিবর্তন করা হয়। পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে শিক্ষকদের দেখা যায় রাজপথে সরব থাকতে। এসব বিষয়গুলো নিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থায় মাঝে মধ্যে একটি আলোচনার সৃষ্টি হয়। এক পথেই জীবন শেষ, প্রাথমিক শিক্ষা বাংলাদেশ। প্রায় একটি বছর অতিবাহিত হওয়ার পরেও আমাদের প্রাথমিক শিক্ষায় সাদৃশ্যমান কোনো সংস্কার আমরা মূলত আসলে দেখিনি। পরবর্তীতে আমরা আবার চেষ্টা করতাম যে আমরা আরও গ্রেডে যাবো কিনা, কিন্তু সেটাও তো দিচ্ছে না। সব কিছুতে থাকি আমরা। একটি জাতি যত শিক্ষিত হবে, সেই জাতি বিশ্বের দরবারে তত দ্রুত গতিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর সেই শিক্ষিত জাতি গড়ার মূল কারিগর হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এবার মাই সার্চ অনুষ্ঠানের আমাদের আয়োজন শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থা। পুরো অনুষ্ঠানে যাওয়ার আগে আপনাদের সামনে প্রথমেই তুলে ধরব কেমন আছেন এই শিক্ষিত জাতি গড়ার মূল কারিগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। একটি শিক্ষিত জাতি গঠনের মূল কারিগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষা জীবনের শুরুর প্রথম স্তর প্রাথমিক বিদ্যালয়, যেখান থেকে মূলত ভিত রচনা করা হয় শিক্ষার্থীদের। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন স্তর সম্পন্ন করে একটি দেশ পরিচালনায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে এবং রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেন। দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে আন্তর্জাতিক অঙ্গনেও ভূমিকা রাখেন তারা। আর এই মূল ভিতটা রচনা করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। একটি জাতি গঠনে তাদের ভূমিকা অপরিসীম, যার কোনো সংজ্ঞা নেই। কিন্তু প্রশ্ন উঠেছে, সেই শিক্ষকরা কতটুকু সম্মান পাচ্ছেন সরকারি বেতন কাঠামো কিংবা গ্রেড পদ্ধতিতে? কেন শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে নামতে হচ্ছে সড়কে, এবং কেনই বা করতে হচ্ছে দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম, এমনকি আমরণ অনশন? আসলে তারা চায় একটি জাতি গঠনে তাদের যে ভূমিকা, সে অনুযায়ী তাদের দেয়া হোক সরকারি কাঠামোতে সম্মানজনক অবস্থান। যুগে যুগে অনেক কিছুর পরিবর্তন হলেও, অনেক কিছুর পরিবর্তন সাধন হলেও শিক্ষা ব্যবস্থার যে প্রাথমিক শিক্ষা যে মূল ভিত, সেই জায়গাটিকে নিয়ে যে পরিবর্তন আনয়ন দরকার, সেই জায়গাটি নিয়ে আসলে যুগে যুগে কেউই তেমনটি ভাবেনি। যে সরকারই থাকুক না কেন, সকলের কাছেই তাদের দাবি বা লড়াই ছিল সম্মানজনক অবস্থানে উন্নীত হওয়ার জন্য। আর সেই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছেও নানা দাবি নিয়ে নেমেছিলেন রাজপথে, এখনও আছেন সরব। আমরা 5 আগস্টের পরে যে জিনিসটি দেখেছি যে সংস্কার, তো সেই সংস্কারের জায়গা থেকে দেখলাম প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার নিয়েও, প্রাথমিক শিক্ষার সংস্কার নিয়েও কনসালটেশন কমিটি গঠন করা হলো। সেই কনসালটেশন কমিটি দীর্ঘদিন কাজ করে তারা সুপারিশ করলেন যে সহকারী শিক্ষকদেরকে 12তম গ্রেড দেওয়ার জন্য তারা সুপারিশ করেছেন, প্রধান শিক্ষকদের 10ম গ্রেড। আমাদের যে বেতন কাঠামো, আমাদের যে যাপিত জীবনের যে দৈন্যদশা, সেই জায়গাটিকে উপলব্ধি করে যেন আমাদের শিক্ষার জায়গাটিকে নিয়ে নতুনভাবে সংস্কার করা হয়, সে নিয়ে আমরা আসলে আশার আলো দেখছিলাম। শিক্ষাগত যোগ্যতা নয় যে আমাদের যে স্কুলে আমরা টিচার হয়েছি, আমরাই তো দেশের কারিগর তৈরি করছি, কিন্তু সেই অনুযায়ী তো আমাদের সম্মান দেওয়া হচ্ছে না। আমরা এই জন্য নিজেদের কাছে খুবই লজ্জিত যে আমরা এই পেশায় আছি। মানুষকে বলতেও লজ্জা পায়, কারণ আমাদের যে মেধাবী ছেলেমেয়েরা এখন আমাদের পেশায় আসছে, তারা চাচ্ছে যে তাদের সম্মান নেওয়ার জন্য যে আমাদের গ্রেটিং যদি 10ম হতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। কিন্তু আমরা যেহেতু এখন 11তম ধাপে আসছে,
সেটা হলে আমাদের জন্য এখন যদি আপাতত ভালো। পরবর্তীতে আমরা আবার চেষ্টা করতাম যে আমরা আরও গ্রেডে যাবো কি না, কিন্তু সেটাও তো দিচ্ছে না, আমরা সব কিছুতে ফাঁকি আমরা। বর্তমান সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিটি যে সুপারিশ দিয়েছেন তাতে সন্তুষ্ট প্রকাশ করতে পারেননি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মানে দুঃখের বিষয় হলো সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে একই পদে আছে। এটি বাংলাদেশের কোনো পেশায় নেই যেটি প্রাথমিক বিদ্যালয়ে আছে। একজন সহকারী শিক্ষক তিনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে অবসর পর্যন্ত তিনি অবসরে যান সহকারী শিক্ষক হিসেবে। এটি কিন্তু আমাদের শিক্ষকদের জন্য অত্যন্ত অবমাননাকর, অত্যন্ত অপমানজনক একটি বিষয়। আসলে এই যে আন্দোলন, রাজপথে শিক্ষকরা নেমে যাচ্ছে, আমরা আমাদের এই নিজেদের চাওয়াগুলো, আমাদের মৌলিক চাওয়া, মৌলিক অধিকারগুলো সুপ্রতিষ্ঠিত করবার জন্য যে রাজপথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারকে ঝুঁকিতে ফেলে রাজপথে যে আন্দোলন করতে নামছি, আমরা যে শিক্ষকরা আমাদের দাবির কথা উচ্চারণ করছি রাজপথে, এ লজ্জা কিন্তু রাষ্ট্রের। চাকরি জীবন শেষ হয়ে যায়, যোগ্যতা অভিজ্ঞতা থাকতেও পদোন্নতি পান না তারা। বৈষম্য বিরোধী সরকারের কাছে তাদের প্রশ্ন, আর কত বৈষম্যের শিকার হবেন তারা? 29 বছরের জীবনে আমি সহকারী শিক্ষক ছিলাম, সহকারী শিক্ষকে আছি, কিন্তু আমার যোগ্যতা, আমি মনে করি আমার কর্মদক্ষতা, আমার অবস্থান থেকে আমি মনে করি আমি আমার শ্রেষ্ঠত্ব অর্জন করেছি, আমি আমার শিশুকে কিছু দিতে পেরেছি। কিন্তু ঠিক আমার জায়গা থেকে যে 29 বছর আগে যে আমার বন্ধু ছিল, আমার অবস্থান তো কোনো অংশে কম নয়, তার অবস্থান এখন কোথায় আছে? আমি সেই 29 বছর এখানে থেকেও সেই একই চেয়ারে আছি, একই পদে আছি। পাশাপাশি দেখেন প্রধান শিক্ষকের পদ দীর্ঘ 84 সনের পরে থেকে প্রায় 41 বছর যাবৎ ওনারা প্রধান শিক্ষকের পদে আছেন। একসময় 1984 সনে ওনারা সহকারী উপজেলা শিক্ষা অফিসারে ওনারা যেতে পারতো, এখন যেতে পারতেছে না। ডেস্টিনেশন হচ্ছে নবম এবং দশম, সেটা যতদিন বাস্তবায়ন না হবে ততদিন আমরা সহকারী শিক্ষকরা এই আন্দোলন করতেই থাকবো। আমরা খায়রুন্নাহার লিপির নেতৃত্বে আবারও চাচ্ছি আন্দোলনে যেতে। আপনারা জানেন আমাদের আমরণ অনশন আছে, সামনে আমরা অনশন 5 দফা দাবিতে। আর সম্মানের যে ক্ষেত্রটা, আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে পিএসসির মাধ্যমে আমাদের 1992 সালে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠন করা হয়নি। অনেকবার আমরা প্রাথমিক শিক্ষা ক্যাডার চেয়েছি, শিক্ষা ক্যাডার আসে নাই। তাহলে আমাদের 1994 সাল থেকে প্রধান শিক্ষকের পদোন্নতি বন্ধ, সহকারী শিক্ষক 2009 সাল থেকে পদোন্নতি বন্ধ। আমরা একটা স্লোগান দেই যে প্রাথমিক এক পদেই জীবন শেষ, প্রাথমিক শিক্ষা বাংলাদেশ। এবার আপনাদের সামনে তুলে ধরতে চাই দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে বিগত সরকারের সময় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কী ধরনের কারিকুলাম ছিল, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি কারিকুলাম চলছে, এবং এই কারিকুলাম বিষয়ের অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের কি মত দেখাবো। তবে তার আগে যেতে হবে একটি বিরতিতে, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, এবার আপনাদের সামনে তুলে ধরব প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কারিকুলাম। বিগত সরকারের সময় কেমন ছিল, এখন কেমন আছে, বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম এবং প্রাইভেট যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর কারিকুলামের পার্থক্য কি, কি বলছেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। চলুন। বিগত সরকারের মেয়াদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কারিকুলামের পরিবর্তন করা হয়, মূল্যায়ন ও শিক্ষণ পদ্ধতির পরিবর্তন আনা হয় অনেক। কমিয়ে দেয়া হয় পরীক্ষা পদ্ধতি, জোর দেয়া হয় প্র্যাকটিক্যালি শেখার উপর, যার মধ্য দিয়ে বাচ্চাদের পড়াশোনা কমে যায়। আর এ নিয়ে শুরু হয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে নানা আলোচনা সমালোচনার। বিগত সরকারের সময়ই এই পদ্ধতি পরিবর্তন করে পরীক্ষা পদ্ধতির উপর জোর দেন, কিন্তু বিষয়টি আমলে নেননি তৎকালীন সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়ে আগের পদ্ধতি পরিবর্তন করে 70% পরীক্ষা পদ্ধতি চালু করেন, কিন্তু পরীক্ষা পদ্ধতি 100% চালুর উপর জোর দেন শিক্ষকরা। আমাদের শিক্ষার্থীদের জন্য হঠাৎ করে যে কারিকুলামটি যে পরিবর্তন হয়েছিল,
ওই কারিকুলামটির সাথে আমাদের শিক্ষার্থী, আমাদের অভিভাবক এবং আমরা শিক্ষক, আমাদের আসলে 3 ধরনের যে একটি মিশ্র প্রতিক্রিয়া, এবং এই জিনিসটি আসলে সুফলভাবে কার্যকর আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে আমাদের প্রাথমিক শিক্ষায় আমরা প্রসার ঘটাতে পারিনি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যে একটি পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে শিক্ষার্থীর শিখন অগ্রগতিকে যাচাই করা হয়। তো সেই যাচাই প্রক্রিয়া অবশ্যই যেটি ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে যেটি করা হতো, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই এই মূল্যায়নটি অবশ্যই সেই আগের ধারায় নিয়ে গেলে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার একটি আমূল পরিবর্তন আসবে। সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম একই রকম রাখার উপর জোর দেন অনেক শিক্ষকরা। 80% লিখিত হতো আর 20% যদি ধারাবাহিক মূল্যায়ন উপস্থিতির উপর দিত তাহলে ভালো হতো। আর যদি শিক্ষা পদ্ধতিটা যদি সারা বাংলাদেশে যদি একই রকম হতো, কারণ বিভিন্ন কিন্ডারগার্টেন আছে, বিভিন্ন স্কুল আছে, সেখানে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়। সেই ক্ষেত্রে অভিভাবকদের ভিতরে একটা ধারণা সৃষ্টি হয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মানটা হয়তো ভালো না, যার কারণে হচ্ছে 50%-এর উপর পরীক্ষা নিচ্ছে। যদি একই রকম শিক্ষা পদ্ধতি হয় তাহলে আমার দৃষ্টিকোণ থেকে ভালো হতো। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কারিকুলাম, শিক্ষণ পদ্ধতি এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে নানা মত দেন অভিভাবকরা। আগে আমরা পুরো বছরে পরীক্ষার আগ পর্যন্ত তাদেরকে বোঝা যাইতো না যে তাদের পড়াশোনা আসলে রেগুলার হচ্ছে কিনা, বা তারা পড়াশোনায় মনোযোগী কিনা, বা স্কুলে যাওয়া আসাটাও তারা সেভাবে নিয়মিত হতে চাইতো না। কিন্তু বর্তমান যে কারিকুলাম, সেখানে ওই যে স্কুলের ভিতর থেকে যে মূল্যায়নটা করা হয়, সেক্ষেত্রে আমার বাচ্চা আপনার নিয়মিত হচ্ছে স্কুলে রেগুলার আসার জন্য, আর এই যে পরীক্ষাটা রেগুলার নেওয়া হচ্ছে, সেই তার মাধ্যমে আমরা অভিভাবকরা বুঝতে পারতেছি যে আমাদের ছেলে মেয়েটার কতটা উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে, বা আর একটু পড়াতে হবে কিনা। সেক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান কারিকুলামটাই ভালো। বিগত বছরে বাচ্চাদের অনেক কিছু চাপাই দেওয়া হতো, যে বাচ্চারা যেগুলো বুঝতো না বা নিতে পারছে কিনা সেগুলো চিন্তা না করে চাপাই দেওয়া হতো। কিন্তু এখন বাচ্চাদের বিকাশের কথা চিন্তা করে কারিকুলামটা তৈরি হয়েছে এবং আমাদের শিক্ষকরা সেইভাবেই তাদেরকে গড়ে তুলতেছে। কি বলছে শিক্ষার্থীরা? এখন যে কারিকুলাম হয়েছে এটা আমাদের উপস্থিত হতে হয়, নিজেদের ক্লাসের কাজ ঠিক মতন করতে হয়, না হলে পরীক্ষার মার্ক কাটে। সারা বছর পড়াশোনা করি এবং পরীক্ষার সাথে যে মার্কগুলো যোগ হয়, এতে আমাদের আগ্রহ আরও পড়াশোনার দিকে আরও বেড়ে যায়। শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে পড়াশোনার স্বার্থে শাসন করার অধিকার শিক্ষকদের হাতে ছেড়ে দিতে আহ্বান জানান এই শিক্ষিকা। সামাজিক অবক্ষয় কিংবা মূল্যবোধের যে অবক্ষয়ের যে জায়গাটি দেখছি, এটি কিন্তু আমি বলবো যে আমাদের শিক্ষকদের যে শাসনের যে জায়গাটি, শিক্ষার্থীর সাথে শিক্ষকের যে গুরু শিষ্যের যে সম্পর্কটি সদ্ভাব থাকবে, তবে শিক্ষক শিক্ষার্থীকে শাসন করতে পারবে না। এই ধরনের কারিকুলাম থেকে যেন, এই ধরনের চিন্তা চেতনা থেকে যেন, ভৌগোলিক অবস্থার কথা বিবেচনা করেও যেন বাংলাদেশের কারিকুলামে শিক্ষকদের উপরেই যেন শিক্ষার্থী গড়বার সকল ক্ষমতা অর্পণ করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম ও শিক্ষা পদ্ধতি বারবার পরিবর্তন না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। আমরা যখন একটি জিনিস, একটি শিক্ষার্থীকে তার মগজের মধ্যে যখন আমরা ধারণ করবার জন্য একজন শিক্ষক হিসেবে কাজ করব, সেই জিনিসটিকে যদি আবার আমরা ভুল প্রমাণের জন্যই রাতারাতি 2-4-5 বছর পরে যদি আবার পরিবর্তনের জন্য আবার শিক্ষক হিসেবেই আমরা ইতিহাসটা পাল্টে গিয়ে আবার নতুন ইতিহাসে আমরা যদি আবার নতুন করে রচনা করতে যাই, এখানে কিন্তু শিক্ষক যেমন বিভ্রান্ত হয়, পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও বিভ্রান্ত হয়। দর্শক, আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই বিভিন্ন সেক্টরে আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সংস্কার কমিটি গঠন করেছে। সেই ধারাবাহিকতায় এই শিক্ষা ব্যবস্থারও আমূল পরিবর্তন আনতে একটি শিক্ষা সংস্কার কমিটি গঠন করেছিল। ইতিমধ্যেই কিন্তু সেই কমিটি বিভিন্ন ধরনের সুপারিশ জমা দিয়েছেন সরকারের কাছে। সেই সুপারিশের বিষয়েও কথা বলবো, তুলে ধরবো আপনাদের সামনে। তবে তার আগে যেতে হবে আরেকটি বিরতিতে। ফিরছি, সাথেই থাকুন।
দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা শিক্ষা সংস্কার কমিটি কি সুপারিশ দিয়েছিল, এসব বিষয়ে চলুন দেখে আসি। প্রধান 8টি বিষয় চিহ্নিত করে সুপারিশ প্রদান করেছেন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটি। 8টি বিষয় হচ্ছে: শিক্ষণ, শিখন ও শিক্ষার্থী মূল্যায়ন, শিক্ষক ও শিক্ষাকর্মী, অভিগম্যতা, অন্তর্ভুক্তি ও বৈষম্য নিরসন, প্রাক প্রাথমিক শিক্ষা ও শিশুর বিকাশ, উপানুষ্ঠানিক শিক্ষা ও বিদ্যালয় বহির্ভূত শিশু, শিক্ষা শাসন ও ব্যবস্থাপনা, ক্ষেত্র নির্বিশেষে ক্রসকাটিং বিষয় এবং সংস্কার বাস্তবায়ন এবং অর্থায়ন ও পরবর্তী পদক্ষেপ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বা এ ধরনের পরীক্ষার পরিবর্তে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টের আদলে মৌলিক দক্ষতা জরিপের মাধ্যমে প্রতি বিদ্যালয়কে মান অনুযায়ী সবুজ, হলুদ ও লাল ক্যাটাগরিতে চিহ্নিত করা হবে। এরকম আরও 14টি সুপারিশ দিয়েছে কনসালটেশন কমিটি। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর পাশাপাশি সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে প্রবেশন পর্যায়ে শিক্ষক পদে 12তম গ্রেডে বেতন দেয়া, প্রধান শিক্ষকদের বেতন 10ম গ্রেডে এবং পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিটি। বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 13 গ্রেডে এবং প্রধান শিক্ষকরা 11 গ্রেডে বেতন পাচ্ছেন। দর্শক, মাই টিভি তুলে ধরে সমাজের সকল অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং অসঙ্গতির চিত্র। মাই টিভি তুলে ধরে আপনাদের নানা অজানা তথ্য। আপনারাও যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন আমাদেরকে। চিঠি লিখতে পারেন, প্রযোজক মাই সার্চ, মাই টিভি, হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবশেষ আবারও বলবো, সাহস করে তথ্য দিন, পৌঁছে যাবে মাই সার্চ টিম।